নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম কালোদা। শুনতে থাকুন আজকের গল্প কালোদা। সিঁড়িতে পায়ের শব্দ মিলিয়ে গেল। তুবড়ির খোলে বারুদ ঠাসার মতো অতিকায় পাইপের গহ্বরে তামাকের মশলা ঠাসতে লাগলেন কালোদা। মুখে কাঁচা বয়সের লজ্জা লজ্জা ভাব। রাশভারী কালোদার কালো বদনে এ ধরনের শ্যামাশ্রী আর কখনো দেখিনি। মৃদু মৃদু হাসতে লাগলেন তিনি। তামাক গাদানো পাইপে দেশলাইয়ের কাঠি খুঁচিয়ে স্বাভাবিকভাবেই বললেন, দেখলি? সন্ধানী চোখ দুটো তার মুখের উপর ফেলে রেখে মাথা নাড়লাম শুধু। নতুন বয়সের কালে কেমন ছিল মনে হয়? তোদের তো আবার অন্যরকম চোখ। অন্যরকম কিনা জানি না, কিন্তু আপাতত অন্যরকম যে হয়ে উঠেছে তাতে সন্দেহ নেই। ধীরে জিজ্ঞাসা করলাম, এখন মহিলাটির কোন বয়সকাল চলছে? প্রশ্ন শুনে খুশি হলেন বোধ হয়। পাইপ দাঁতে চেপে বললেন, তুই বল না। 28-29। একটু বাড়িয়েই বললাম। 10 বছর আগে তাই ছিল। মনোনিবেশ সহকারে পাইপে আগুন ধরাতে লাগলেন তিনি। মনোবিজ্ঞানী কালোদা আমার বিষয়টুকু আঁচ করেই বোধ হয় আর মুখের দিকে তাকালেন না। শুনেছি মেয়েদের বয়স নাকি যেমন দেখায় তেমন। সত্যি হলে কালোদা সত্যি কথা বলেননি? না, কিন্তু কালোদা সত্যি কথাই বলেছেন। পাইপ ধরানো দেশলাইয়ের আলোয় সেটা স্পষ্ট বোঝা গেল। যৌবনের বন্দি দশা চিরদিনই নয়নাভিরাম, রমণী যৌবনের আরো বেশি। কিন্তু এই গবেষণায় কালক্ষেপ করলে আজকের এই অপ্রত্যাশিত সুবর্ণ মুহূর্ত হারাতে হবে। মহিলাটিকে কালোদা? পরিচয় করিয়ে দিলাম তো, মেয়ে কলেজের প্রফেসর। সে তো শুনেছি। তারপর? তারপর তারপর তোমার মনে ধরেছে দেখতেই পাচ্ছি। ভারী গলায় হেসে উঠলেন কালোদা। তোকেও বোধ হয় মনে ধরেছে তার, যেরকম ঘন ঘন শুভদৃষ্টি হচ্ছিল তোদের। মানুষটি হাসি খুশি হলেও সাধারণত স্বল্পভাষী, কিন্তু আজ বোধ হয় অদৃষ্ট প্রসন্ন আমার। জবাব দিলাম, তা তো হচ্ছিল দাদা, কিন্তু বড় নিরাসক্ত শুভদৃষ্টি। ঘাবড়ে যাচ্ছিলাম। তৃতীয় কারোর উপস্থিতি আশা করে আসেননি বোধ হয়। ওই শুভদৃষ্টি দেখে সেটা হাড়ে হাড়ে বুঝেছিলাম। হৃষ্টচিত্তে কালোদা মোটা পাইপে মোটা রকমের গোটা 2 টান দিয়ে কিছুটা কৈফিয়তে সুরে বললেন, তা নয়, রোগী ছাড়া আর কারোর সঙ্গে আমার তেমন আলাপ পরিচয় আছে সেটা কোনোদিন দেখেনি বলেই তোকে ভালো করে দেখছিল। বুঝলাম। তা কাল রোববার, তুমি ওর ওখানে মধ্যাহ্নভোজনের নেমন্তন্ন রাখতে যাচ্ছ? যাব বলেছি যখন যেতেই হবে। তোকেও তো বলল, তুই তো রাজি হলি নে। গৌরবে বহু বচন হয়ে আর কি হয় দাদা, সে কথা যা। গত রোববারেও গেছলে? একটু বিব্রত মুখেই কালোদা ফিরে জিজ্ঞাসা করলেন, তোকে কে বললে? কেউ না। আর এর পরের রোববারেও যাচ্ছ, কেমন না? কালোদা হেসে ফেললেন। খুব ফাজিল হয়েছিস, পালা এখন। সোফায় গা এলিয়ে দিলাম। এর পরেও উঠে যাব সে মানুষ আমি নই, সেটা কালোদাও ভালোই জানেন। একটু থেমে বড় রকমের একটা নিঃশ্বাস ফেলে বললাম, রবিবারের আড্ডাটা আজকাল এই জন্যই বন্ধ হয়েছে তাহলে? আমি ভেবেছিলাম কেসের চাপে।
যেরকম মানসিক বিভ্রাট শুরু হয়েছে আজকাল, সাইকো অ্যানালিস্টদেরই তো পোহা 12। কিন্তু এখন দেখছি তোমার কেসটা অন্য। জবাব না দিয়ে নিঃশব্দে পাইপ টানতে লাগলেন উনি, দুই চোখে প্রচ্ছন্ন কৌতুক। ঘুরে ফিরে আর যথাসম্ভব মোলায়েম করে সেই একই প্রশ্নের পুনরাবৃত্তি করলাম আবার। সত্যি মহিলাটি কে কালোদা? রোগিণী। নড়ে চড়ে উঠে বসলাম। এবারে ইতি গজ করে গলা নামিয়ে বললেন, মানে ছিলেন। নিজের অজ্ঞাতে পাশের চেম্বারের দিকে চোখ গেল। মাঝের দরজাটা এখনো খোলা। ওটি বন্ধ হলেই ঘরটা যেন গোটা বাড়ি থেকেই বিচ্ছিন্ন। শুধু তাই নয়, পরিবেশ সৃজনের ব্যবস্থা এমন যে মনে হয় দুনিয়া থেকেই বিচ্ছিন্ন, কিন্তু প্রশান্ত অনাবিলতায় পরম আকর্ষণীয়। ওই রকম পরিবেশেই বোধ করি শয্যায় কিংবা ইজি চেয়ারে গা ছেড়ে দিয়ে আত্মবিস্তৃত শৈথিল্যে বিভ্রান্ত চিত্তের দুর্গেয় কথা আর দুর্বোধ্য ব্যথা উজাড় করে দেওয়া সম্ভব। প্রশমনের জাদু আছে ওখানে। ওই ঘরের প্রতি আমার অপরিসীম কৌতূহল, কিন্তু তার থেকেও অনেক বেশি কৌতূহল ওই ছোট টেবিলের পাশে বুক সেলফে ঠাসা মোটা মোটা বাঁধানো খাতাগুলোর প্রতি। ওর প্রত্যেকটি বিস্মৃতি বিলগ্ন রোগী বা রোগিণীর আত্মকথায় ভরা, মনোবিজ্ঞানীর নিজের হাতের নোট। রোগী কথা বলে যেমন খুশি, নিজেকে প্রকাশ করে যেমনভাবে খুশি। মনোবিজ্ঞানীর হাত চলতে থাকে সঙ্গে সঙ্গে, পাতার পর পাতা, অনেকটা যন্ত্রের মতো। মাথা নিচু করে স্টেনোগ্রাফারের নোট নেওয়ার মতো নয়, কারণ রোগী সেদিকে সচেতন হলে তার কথা বলার তন্ময়তায় ছেদ পড়ে যাবে। কিন্তু তবু ওই এক একটি খাতায় যে জীবনচিত্র ধরা আছে সেটা শুধু কল্পনা করতে পারি। ওই খাতাটা যে আমারও প্রবেশ নিষেধ। কখনো কখনো নিতান্ত সদয় হলে ওর থেকে কোনো একটি খাতা বার করে কালোদা হয়তো সকল পরিচয় গোপন করে কোনো এক রোগিণীর কোনো একদিনের একটুখানি বিবৃতি পড়ে শুনিয়েছেন। কিন্তু ওই পর্যন্তই, তার বেশি একটুও নয়। সে বেলায় কালোদার নিষ্ঠা অবিচল। সাইকো অ্যানালিস্টের এথিক্সে রোগীর গোপনীয়তার আর দ্বিতীয় দোষর নেই। কালোদার উপরে আর যে কোনো ব্যাপারে আবদারের অত্যাচারও চলে, কিন্তু মনস্তাত্ত্বিক চিকিৎসক কালোবরণ চৌধুরী ভিন্ন মানুষ। আমার দুই চোখের তৃষ্ণা উপলব্ধি করেই বোধ হয় কালোদা মিটিমিটি হাসছিলেন। নিরীহ মুখে জিজ্ঞাসা করলেন, ওই খাতাগুলোর উপরে তোর বেজায় লোভ না রে? দৃষ্টিটা যথাসম্ভব করুণ করে বললাম, আপাতত মাত্র একটি খাতার উপরে। ওই যে মহিলাটি এইমাত্র চলে গেলেন, শুধু তার খাতাটি। একটুখানি পড়ে শোনাও না কালোদা, যেখান থেকে খুশি, যতটুকু খুশি। আমি একটি কথাও জিজ্ঞাসা করব না। আবেদনে মন ভিজল বোধ করি। মুখের দিকে খানিক চেয়ে থেকে ঠক করে হাতের পাইপটা রাখলেন, উঠে গটগট করে চেম্বারে গেলেন। সেলফ থেকে একটা মোটা বাঁধানো খাতা হাতে করে ফিরে এলেন আবার। নে ধর। আমি হতভম্ব। খাতাটা সত্যি তিনি আমাকে সামনে বাড়িয়ে দিয়েছেন, নির্বিকার মুখে। আমি মানে আমি নিজে নিয়ে দেখব? নাটের ফাঁকে আবার পাইপ চালান করে আর সোফায় মাথা এলিয়ে দিয়ে নিরাসক্ত কণ্ঠে বললেন, ইচ্ছে যখন হয়েছে দেখো। ঠিক শুনছি তো কানে, কিন্তু বাঁধানো খাতাটা সত্যি যে আমার সামনে পড়ে আছে। কাল বিলম্ব না করে তৃষিত হাতে টেনে নিলাম সেটা। ভারী মলা টোলটাতেই রোগিণীর নাম চোখে পড়ল। মহিলাটির সাক্ষাতেই এই নামের সঙ্গে পরিচয় হয়েছিল, অপর্ণা বসু। তার নিচে তারিখ। লক্ষ্য করলাম 8 বছর আগের কোনো একদিনের তারিখ সেটা। পাতা উল্টালাম, কিছু লেখা নেই, সাদা পাতা। তার পরেরটাও তাই, তার পরেরটাও।
রুদ্ধশ্বাসে এবারে একসঙ্গে প্রায় সবগুলো পাতা উল্টে গেলাম। কোথাও একটি কালির আঁচড়ও পড়েনি। আগা গোড়া সাদা। ফ্যালফ্যাল করে তাকালাম কালুদার দিকে। আমার দুরবস্থা দেখে এবারে সশব্দে হেসে উঠলেন তিনি। বললেন, দেখলি? দেখলাম। তুমি একেবারে নৃশংস। হাতে যখন খাতা দিয়েছ তখনই সন্দেহ হওয়া উচিত ছিল। কিন্তু কিছু লেখনি কেন কালুদা? দরকার হলো না। তার আগেই রোগ সেরে গেল? হ্যাঁ। এরকম হয় নাকি? কি জানি, আমার জীবনে তো আর হয়নি। তার রোগ সারার ব্যাপারেও আমার হাতযশ কিছু ছিল না। সে নিজেই আমাকে বলে দিয়েছিল কি করলে তার অসুখ ভালো হবে। হাঁ করে চেয়ে রইলাম কালুদার মুখের দিকে। কিছুই বোধগম্য হলো না। কালুদা নিজেই কেমন আত্মবিস্মৃত হয়ে পড়লেন বোধ হয়। তার কালো মুখে এত কোমলতা আর দেখেছি বলে মনে পড়ে না। এবারে দুর্নিবার হলো কৌতূহল। তার কারণ অধ্যাপিকা অপর্ণা বসু নন। তার কারণ 48-এর ভাঁটায় 1.5 যুগের বিপত্নী কালুদা হেন মানুষের জীবনেও রেখাপাত করেছে এক নারীর জীবন রহস্য। তাই এই 18 বছর কালুদা একনিষ্ঠভাবে কামিনী ছেড়ে কাঞ্চনের সাধনা করে এসেছেন। আমার নিজের ধারণা, এত অল্প বয়সে বিপত্নী হওয়া সত্ত্বেও কালুদার এই পেশাই ক্রমশ তাকে নারী বিমুখ করে তুলেছে। মেয়েদের প্রতি তার দরদ দেখেছি, শ্রদ্ধা বড় দেখিনি। তাই এই ব্যতিক্রম এত বিস্ময়ের কারণ। আমার এবারকারের নাছোড় সংকল্পটা চোখে মুখে ফুটে উঠেছিল বোধহয়। যাই হোক, অপর্ণা বসুর মোটামুটি একটা জীবনচিত্র আহরণ করা গেল। আর আশ্চর্য, সেজন্য খুব একটা সাধ্য সাধনাও করতে হয়নি কালুদাকে। মফস্বল শহরের এক স্কুল মাস্টারের একটিমাত্র মেয়ে অপর্ণা। শিশুকাল থেকে বাপের বুক দিয়ে গড়া মা মরা মেয়ে। কলেজে পড়ত। কি এক যোগাযোগের ফলে এক ইঞ্জিনিয়ার ছেলে শতপ্রবৃত্ত হয়ে তাকে ঘরে নিয়ে যেতে চাইলেন। কোনো এক বিদেশি ফ্যাক্টরিতে মস্ত কাজ করেন নাকি। খুশিতে হেসে ব্যথায় কেঁদে নিজের বুক খালি করে বাপ মেয়ের বিয়ে দিয়ে দিলেন। ছেলের হাত ধরে বললেন, বড় আদরের মেয়ে বাবা, আর বড় অভিমানী, দেখো একে। বিয়ের পরে ক্রমশ প্রকাশ পেল ইঞ্জিনিয়ার কথাটার অন্য অর্থও আছে। যন্ত্রকর্মী অর্থে স্বামী ইঞ্জিনিয়ারই বটে। এমনি লেখাপড়ায় স্কুলের বেড়াও পার হতে পারেননি। ছেলেবেলায় ফ্যাক্টরিতে ঢুকেছেন সাপ্তাহিক বেতন হারে। ডে ডিউটি করেছেন, নাইট ডিউটি করেছেন, এখনও তাই করছেন। তবে কর্মকুশলতায় দারুণ উন্নতি করেছেন, অনেকটাই। মাস কাবারি মাইনে, ভালো মাইনেই। গোটা একটা বিভাগের মেশিন চলছে তার তত্ত্বাবধানে। মনে মনে স্বামীটি নিজের একদিকের দৈন্য অনুভব করতেন বলেই হয়তো আর একটা স্থূল দিক সগর্বে জাহির করতেন প্রায়। কবে কোন প্রোডাকশন দিয়েছেন বলে কোন বিদেশি ফোরম্যান পিঠ চাপড়েছে, বা কোন অপারেটরের 1 সপ্তাহ জরিমানা করে দিলেন এক কলমের খোঁচায়, কিংবা কোন দুর্বিনীতে তার হাতের এক চড়ে ছিটকে পড়ল 7 হাত দূরে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সামান্য স্কুল মাস্টারের মেয়ের মন ওতে বিস্ময় আপ্লুত হচ্ছে না দেখে মেজাজ বিগড়েও যেত। একটা স্তব্ধতা নেমে আসতে লাগলো অপর্ণার জীবনে। দেহ মনে পুরুষের পুরুষ কামনাটুকু উপলব্ধি করলেন তিনি, আর কিছু নয়। কিন্তু সমস্যা শুধু স্বামী নিয়েই নয়। 4 ভাইয়ের সংসার। বড় 3 ভাই মাঝারি গোছে চাকরি করেন। অন্তপুরের কর্ত্রী 3 জা। তাঁদের মিলও প্রচুর, অমিলও প্রচুর। রেশারেশিও আছে, আমার গলাগলিও আছে। সংসার পরিচালনায় তারা পরস্পরের উপর নির্ভরশীল, কিন্তু কেউ যে কারোর মুখাপেক্ষী নন তার প্রকাশও খুব অস্পষ্ট নয়। আর প্রত্যেকেই তারা নিজেদের প্রাধান্য সম্বন্ধে রীতিমতন সচেতন।
এই হেন অন্তঃপুরবাসিনীদের সঙ্গে অপর্ণার খাপ খেল না। আর বাকি তিনজনে সেটা তার শিক্ষার দিমাগ বলে ধরে নিল। অপর্ণার প্রতি তাদের ব্যবহারে এবার বেশ একটা মিল দেখা যেতে লাগলো। টিকা টিপ্পণী শুরু হলো ক্রমশ। ভাইদের মধ্যে তো ছোট ঠাকুরপুরই রোজগার বেশি, এরকম ঘর সাজানো ভাই তোমারই সাজে। ভাইদের মধ্যে যে আবার ছোট ঠাকুরপোই লেখাপড়ায় দিগ্গজ প্রকারান্তরে, সেটাও আর একজন বুঝিয়ে দেন। থাক ভাই থাক, তুমি কলেজে পড়া বিদুষী, এসব কাজ কি তুমি পারো? আমরা বাপের ঘরেও হাঁড়ি ঠেলে এসেছি, আর শ্বশুর ঘরেও হাঁড়ি ঠেলতেই এসেছি। রান্নাঘরের প্রসঙ্গে, তোমার বাপের বাড়ির রাজ্যি তো আলাদা, একেবারে মা সরস্বতীর রাজ্যি। তা স্কুলের পণ্ডিতই হোক আর যাই হোক, সংসারের 17 ঝামেলা সেখানে ব্যাকরণের ফুঁয়েই উড়ে যায় পুড়ে যায়। অপর্ণার নিষ্পৃহতা প্রসঙ্গে, কিন্তু তারপর অপর্ণারও মুখ খুলেছে। মামা বলে দিয়েছিলেন বড় অভিমানী, কিন্তু বড় জেদিও যে সেটা বলেননি। সংক্ষিপ্ত দুটি একটি কথায় এমন কিছু বলে নিজের ঘরে এসে বসে থাকতেন যার জের সামলানো বাকি 3 জায়ের পক্ষেও খুব সহজ হতো না। সামনাসামনি দাঁড়িয়ে ঝগড়া করলে তারা জুঝতে পারেন, কিন্তু অপর্ণার অস্ত্রে তাদের জ্বলুনি বাড়ে, অথচ মুখের উপর তেমন কিছু বলতেও পারেন না। বলতে গেলেও তার মুখের দিকে চেয়ে কেমন থতমত খেয়ে যান। স্বামী নিজের সম্বন্ধে অনেক কিছু ভাঁড়িয়ে তাকে বিয়ে করেছিলেন, তবে সে চক্ষু লজ্জা কেটে যেতে তার সময় লাগেনি খুব। তার কর্মপরিবেশই তাকে রুক্ষ কঠিন করেছে। শালীনতা বোধের ধার ধারেন না বড়, সমর্থি প্রকাশ হয়ে পড়ে যখন তখন। সেটা আরো নগ্ন হয়ে যায় যখন স্ত্রীর তুলনায় ছোট মনে হয় নিজেকে। সামান্য কি একটা ব্যাপারে একদিন ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠলেন, কোথাকার লাট সাহেবের মেয়ে তুমি যে এত দিমাগ তোমার? তোমার বাবার মতো স্কুল মাস্টারের অমন মাইনের 25 গন্ডার লোককে রোজ নাকে দড়ি দিয়ে কাজ করাই আমি, মনে রেখো সেটা। অপর্ণার ভিতরটা শুকিয়ে আসছিল বহুদিন ধরে, কিন্তু প্রথম বিপর্যয় ঘটল ওই দিনই। শক্ত হয়ে খাটের বাজু ধরে বসেছিলেন আর নির্বাক নেত্রে স্বামীর কটূক্তি শুনছিলেন। সহসা দেখা গেল হাতের মুঠো শিথিল হয়ে গেছে, ধূপ করে মাটিতে আশ্রয় নিল দেহ। থরথর কাঁপুনি শুরু হলো, দাঁতে দাঁত লেগে গেল। সমস্ত শরীরের রক্ত বুঝি মুখে এসে জমতে লাগলো। হট্টগোল, চেঁচামেচি, জল, বাতাস, ডাক্তার ডাকাডাকি। অপর্ণার জ্ঞান ফিরল প্রায় ঘণ্টা 3 বাদে। বড় 3 ভাই লোক ভালো, বিশেষ করে সবার বড় যিনি, তিনি সম্ভবত যথার্থ স্নেহ করতেন অপর্ণাকে। আগেও নিজের গিন্নিকে উপলক্ষ করে তিনি গিন্নিকে শুনিয়ে বকাবকি করেছেন অনেক সময়। সেদিনও ভাইকে যতটুকু বকা চলে বকলেন, অন্য বউদেরও প্রায় ধমক দিলেন। বিলক্ষণ ভড়কে গিয়েছিলেন বলেই গিন্নিরা আর টু শব্দটি করলেন না কেউ। কিন্তু সেদিন সবে শুরু, সেই একই পূর্বের পুনরাবর্তন ঘটল আবারও, ঘটতে লাগলো মাঝে মাঝেই। কখনো স্বামীর কটূক্তি বর্ষণের ফলে, কখনো বা জায়েদের। সেই প্রচণ্ড কাঁপুনি, সেই দাঁতে দাঁত লাগা, সেই ফিট হওয়া। ডাক্তার সতর্ক করলেন, মানসিক কারণে এরকম হচ্ছে, ভবিষ্যতে সাবধান হওয়া উচিত। বউয়েরা সাবধান হলেন, কর্তাদের বকাবকিতেই ভয়ে ভয়ে সাবধান হতে হলো তাঁদের। আড়ালে তাঁরা অপর্ণার নামকরণ করলেন ফিটগিন্নি, কিন্তু পারতপক্ষে মুখের উপরে তাঁরা আর কিছু বলতেন না। যথাসম্ভব সাবধান হতে চেষ্টা করলেন স্বামীও, কিন্তু রাগের মাথায় ভুলেও যেতেন অনেক সময়ই। এক গিন্নি আর এক গিন্নিকে তখন দৌড়ে এসে খবর দিতেন, হ্যাঁ গো, ফিটগিন্নির ফিট হয়েছে গো, চলো চলো জল পাখা নিয়ে ছোট শিগগির। এমনই চলছিল। হঠাৎ স্বামী একদিন ফ্যাক্টরি থেকে এসে খবর দিলেন তাকে বদলি করা হয়েছে। পশ্চিমের কোন এক জায়গায় ফ্যাক্টরির শাখা খোলা হয়েছে।
সেইখানেই। এই বদলির অর্থ পদোন্নতি, তাই অবিলম্বে যোগ দিতে হবে। বিদায়ের আগে বড় বউ বললেন, যাও ভাই, এবারে সুখে থাকবে। মেজ সেজো সায় দিলেন। কিন্তু এর সুখও সইল না অপর্ণার। উন্নতির সঙ্গে সঙ্গে স্বামীর মেজাজ বিগড়ল আরো। অফিসার্স ক্লাবে পাল্লা দিয়ে মদ খেতে শুরু করলেন মাঝে মাঝেই। উচ্চপদস্থদের সঙ্গ পেয়ে তাদের মধ্যে নিজেকে জাহির করবার এইটাই উপায় বলে ধরে নিলেন। অপর্ণার ফিট হলে এখন জল বাতাস করে চাকরেরা। এছাড়া কোয়ার্টার্সে স্বামীর সঙ্গ ধরে বন্ধু বান্ধবেরও আনাগোনা শুরু হলো। অফিসার বন্ধু। অপর্ণার রূপের খ্যাতিটা কি করে যেন অল্প দিনের মধ্যেই ছড়িয়ে পড়েছিল সেই মহলে। সন্ধ্যায় গৃহস্বামীর অনুপস্থিতিতেও একদিন এলেন এদের একজন। যতক্ষণ ছিলেন দুই চোখে অপর্ণার সর্বাঙ্গ লেহন করে গেলেন যেন। বাড়ি ফিরে স্বামী এই আগমন বার্তা শুনলেন, শুনে হাসলেন, বললেন, হ্যাঁ, ক্লাবে আমায় বলেই তো এলো। বললে, বাসু, তোমার বউয়ের হাতে চা খেয়ে আসি। তা চা দিয়েছিলে তো এক পেয়ালা নাকি? তোমাদের ক্লাবে চা পাওয়া যায় না? রসিকতা করে জবাব দিলেন, হ্যাঁ, চা পাওয়া যায়, তবে চা দেওয়ার জন্য বউ পাওয়া যায় না। পরপুরুষের দৃষ্টি নিয়ে স্বামী যেন খুঁটিয়ে দেখতে লাগলেন অপর্ণাকে। পরে বললেন, সেজন্যে মেজাজ খারাপের কি আছে? না হয় দুপাতা লেখাপড়াই শিখেছ, সোসাইটিতে মিশতে শেখনি। পরদিন স্বামী ফ্যাক্টরিতে গেলে একটা চিঠি লিখে অপর্ণা সোজা কলকাতার ট্রেনে উঠলেন। জায়রা জিজ্ঞাসাবাদ করেও কোনো কথা বার করতে পারলেন না। বড় ভাসুরও নিষেধ করে দিলেন, ছোট বৌমাকে বিরক্ত করো না, আমি গাধাটাকে চিঠি লিখে জেনে নিচ্ছি কি হলো। যথাসময়ে চিঠির জবাব এলো, দাদার কাছেই। অপর্ণা যেন আর ফিরে যেতে না চান কোনো দিনই। খরচপত্র যা লাগে মাসে মাসে দাদার নামে পাঠানো হবে। অপর্ণার এত সাহস জায়েদের ভালো লাগলো না। আবার তাদের জ্বলুনি শুরু হলো। 4 ভাইয়ের পৈতৃক বাড়ি, কিন্তু জায়েদের মনে হলো অপর্ণা আবার তার ঘরখানা দখল করে গোটা বাড়িটাই জুড়ে বসেছেন, অথচ কিছু বলবারও উপায় নেই। 3 ভাই, বিশেষ করে বড় ভাই, সাজিয়ে রেখেছেন। ছোটর অনুপস্থিতিতে আবার ফিটটিট শুরু হয়ে গেলে এবার সকল দায় তাদের ঘাড়ে পড়বে। কিন্তু তবু এক আধ সময় ফিট হতো অপর্ণার। বসে থাকতেন গুম হয়ে। বড় ভাসুর ডাক্তারও দেখাতেন। প্রায় 6 মাস কাটল। তারপর হঠাৎ দেখা গেল ফিটের মাত্রা ঘন ঘন বাড়ছে, সঙ্গে সঙ্গে রাগ বাড়ছে, অসহিষ্ণুতাও। অথচ জায়রা পর্যন্ত তখন কেন জানি সদয় ব্যবহারই করতেন, কিন্তু তাতেও রেগে উঠতেন অপর্ণা। বাড়িতে 1 মাসের একটা জ্ঞাতি অসৌধ ছিল, সকলেই বেশ বিষণ্ণ। অপর্ণা দেখেননি, বাড়ির অন্তরঙ্গ একজন ছিলেন নাকি লোকটি। কিন্তু এর মধ্যেও আহারের সময় অপর্ণা ঘোষণা করে বসলেন, নিরামিষ আহার তার পোষাবে না। সামনে বড় ভাসুর যে দাঁড়িয়ে, সেই খেয়ালও নেই তার। আবার অসৌধ ভঙ্গের দিন জায়রা গেলেন গঙ্গা স্নান করতে। অপর্ণা ঘাট থেকে একজন পুরুত ধরে 2 টাকা দিয়ে খুশি মতো 2 লাইন মন্ত্র নিয়ে নিলেন এবং সেদিন আহারের সময় ঘোষণা করলেন তার নিরামিষ আহারই চলবে। বড়কিন্নি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, কেন ভাই? মন্ত্র নিয়েছি তো। পরক্ষণেই রেগে গেলেন, মন্ত্র নিই বা না নি, আমার খুশি, আমার ইচ্ছে। তোমার ইচ্ছে মতো আমায় খেতে পড়তে হবে নাকি? বলে দুমদুম পা ফেলে চলে গেলেন। সে বেলা খাওয়াই হলো না। মেজগিন্নি সেজগিন্নি সাধ্যে এসে দেখলেন ফিটের পূর্বলক্ষণ, সেই হাড় কাঁপানো কাঁপুনি। এবারে মানসিক চিকিৎসকের শরণাপন্ন হলেন বড় ভাসুর। ফলে কালুদার সঙ্গে যোগাযোগ। প্রথম 2 দিন অপর্ণাকে চেম্বারে আনা যায়নি, তারপর এসেছেন। প্রথম দিনই কালুদার কেমন যেন লেগেছিল। অমন রূপ, অমন নিটোল স্বাস্থ্য,
সিঁথি এবং কপালে জলজলে সিঁদুর। সুবেশিনী, শান্ত দুই চোখে স্বচ্ছ দৃষ্টি। তবু কেমন যেন। পরপর 3 দিন তাকে একটিও কথা বলাতে পারলেন না কালুদা। অনেক প্রশ্ন করলেন, অনেক কথা নিজেই বললেন, কিন্তু অপর্ণা একেবারে নীরব। ইজি চেয়ারে মাথা এলিয়ে বসে থাকেন, চেয়ে থাকেন, চেয়ে চেয়ে দেখেন তাকেই, কিন্তু নীরব চাউনি, বোবা চাউনিও নয়। 1 ঘন্টা সিটিং, ঘন্টা অতিবাহিত হয়ে যায়। চেম্বারের দরজা খুলে দেন কালুদা। ঘরে সবুজ আলো নিভে যায়, সাদা আলো জ্বলে ওঠে। ধূপকাঠি দুটো জ্বলে জ্বলে নিঃশেষ হয়েছে, কিন্তু চন্দন গন্ধে তখনও ঘর ভরা। অপর্ণাকে উঠতেই হয়, অনিচ্ছা সত্ত্বেই যেন। পাশের ঘরে বড় ভাসুর প্রতীক্ষারত। তার নিঃসমনের দিকে চেয়ে থাকেন কালুদা। ছোট টিপয়ে রোগিণীর জন্য ঢাকা জলের গ্লাসটা তুলে নিজেই এক চুমুকে খালি করে ফেলেন। তারপরে 4র্থ দিনে কালুদা অন্য পথ ধরলেন। ইজি চেয়ারে অপর্ণা অর্ধ শয়ান, সবুজ আলো জ্বলছে, চন্দন ধূপ। অনেকক্ষণ নীরব থেকে ঘরের স্তব্ধতা আরো বাড়িয়ে তুললেন কালুদা। তারপরে শান্ত কণ্ঠে বললেন, কাল থেকে আপনি আর মিছিমিছি কষ্ট করে আসবেন না। তেমনি নিঃশব্দেই চেয়ে রইলেন অপর্ণাও। কোনো কথা যখন বলবেনই না ঠিক করেছেন, তখন মিথ্যে আর রোজ ফিস গুনছেন কেন? অপর্ণা চুপচাপ দেখছেন কালুদাকে, যেন যাচাই করছেন। এই 3 দিন যে এত অজস্র কথা বললাম, আপনি শুনেছেন? অপর্ণা আস্তে আস্তে ঘাড় নাড়লেন। তাহলে? এবারে বাক নিঃসরণ হলো। আপনারা কি আমাকে পাগল বলে ধরে নিয়েছেন? স্বস্তির নিঃশ্বাস ফেলে কালুদা জবাব দিলেন, পাগলের সঙ্গে 3 দিন ধরে এত কথা কেউ বলে না। পাগল মনে করলে আপনাকে অ্যাসাইলামে পাঠানো হতো। আপনাকে তো আগেও বলেছি, নানা কারণেই একজন অতি সুস্থ মানুষের মনেও এক একটা দিকে এক এক রকম জট পাকিয়ে যায়। ধীর শান্ত 2 চোখ কালুদার মুখের উপর রেখে অপর্ণা প্রশ্ন করলেন, আপনি আপনি সে জট ছাড়াবেন? নিশ্চয়ই, অবশ্য আপনি যদি সাহায্য করেন, কিন্তু সেটাই যে আপনি করছেন না। অপর্ণা জবাব দিলেন, করা সহজ নয়। নয় কেন? মন খুলে বিশ্বাস করতে পারছেন না, এই তো। কিন্তু একবার বিশ্বাস করে দেখুন, এই 4 দেওয়াল ঘেরা এতটুকু জায়গার মতো বিশ্বাসের এত বড় জায়গা আর কোথাও পাবেন না। নিতান্ত বন্ধু বলেই ভাবুন না, আর বিশ্বাস করুন। কি করবেন তো? কালুদার কণ্ঠে কি যেন আছে, সেটুকু কালুদারই বৈশিষ্ট্য। তবু তেমনি যাচাইয়ের চোখেই অপর্ণা চেয়ে রইলেন খানিকক্ষণ। পরে অস্ফুট স্বরে বললেন, করব। কাউকে বিশ্বাস না করলেই নয় যে। পরপর আরো 2টো সিটিংয়ে অনুকূল পরিবেশ সৃজনের জন্যেই কালুদাকে একতরফাই কথা বণিকের ভূমিকা নিতে হলো। এরপর একসময় রোগিণী যখন কথা বলা শুরু করবেন, তখন আস্তে আস্তে তার মুখ বন্ধ হবে। মোটা বাঁধানো খাতার পাতা একে একে ভরাট হতে শুরু করবে। কিন্তু ব্যতিক্রম ঘটল। ইজি চেয়ারে অপর্ণা আর দেহ ছেড়ে দিলেন না সেদিন। সোজা বসে যেন শেষবারের মতো কালুদাকে নিরীক্ষণ করে আর যাচাই করে দেখে নিলেন। কালুদা জিজ্ঞাসা করলেন, বলবেন কিছু? আপনি জ্বর ছাড়াবেন বলেছিলেন না মনে, সে কবে? পেশাদার হাসি হেসে কালুদা জবাব দিলেন, কবে যে জ্বর ছেড়ে গেল সে আপনি জানতেও পারবেন না। কিন্তু আমায় কি করতে হবে? আপাতত অমন সোজা হয়ে বসে না থেকে শরীর মন শিথিল করে ইজি চেয়ারে মাথা রাখতে হবে। তারপর চোখ বুজে যা আপনার মন চায়, যা খুশি, যে কথা খুশি
কিছুক্ষণ বলে যেতে হবে। আজকের কাজ এইটুকুই। অপর্ণা তার দিকে চেয়েই চুপচাপ ভাবলেন একটু, তারপর শান্ত মুখে বললেন, এই করে সারা জীবনেও আপনি কিছু করে উঠতে পারবেন না। তার থেকে আমি আপনাকে বলে দিতে পারি কি করলে এই অসুখ ভালো হবে, মনের জ্বর ছাড়বে। কালুদা অবাক নেত্রে চেয়ে রইলেন কিছুক্ষণ, পরে বললেন, জানেন যদি তাহলে করেন না কেন? আমি নয়, আপনি তো চিকিৎসক, আপনি করবেন। ও আচ্ছা, বেশ বলুন। অপর্ণা নীরব কিছুক্ষণ, তারপর চোখে চোখ রেখে বললেন, সেদিন আপনি বলেছিলেন আপনাকে সব থেকে আপনজন, সব থেকে দরদি বন্ধু বলে ভাবতে। ওরকম কথা বোধহয় সকলকেই বলে থাকেন না আপনারা? হঠাৎ এরকম প্রশ্নের জন্য কালুদা প্রস্তুত ছিলেন না, কাজেই হালকা হেসে জবাব দিলেন, বলি হয়তো, কিন্তু সকলের সঙ্গে আপনার একটু তফাৎ আছে। ঘরে আয়না থাকলে দেখাতে পারতাম। সবুজ আলোতেও অপর্ণার মুখ রক্তিম হতে দেখা গেল। মৃদু হেসে বললেন, আচ্ছা, বিশ্বাস করলাম। আবার চুপচাপ। অদ্ভুত রহস্যের মতো লাগছে কালুদার। এইরকম নারী চরিত্র বুঝি সত্যি দুর্গেয়। আবার তার চোখে চোখ রাখলেন অপর্ণা, স্বচ্ছ, তীক্ষ্ণ। বড় ভাসুরের মুখ থেকে আমার সম্বন্ধে সবকিছু শুনেছেন? কি শুনব, বলুন। অসহিষ্ণু কণ্ঠে অপর্ণা বলে উঠলেন, যা জিজ্ঞাসা করছি জবাব দিন। শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আমি যে বিধবা সে কথা শুনেছেন? কালুদা হতভম্ব, বিমূঢ়। জীবনে এত বেশি তো আর কখনো হননি বোধ হয়। সিঁথি আর কপালে ঝকঝক করছে, জলজল করছে রক্তিম সিঁদুর চিহ্ন। শুনেছেন? হ্যাঁ, শুনেছি। কিন্তু আপনি কতদিন জেনেছেন? প্রথম দিনই। দোতলা থেকে টেলিগ্রাম পিয়নকে আমার নামই ডাকতে শুনেছিলাম, আর বড় ভাসুরকে টেলিগ্রাম হাতেও নিতে দেখেছি। কিন্তু জানেন, অনেকক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও সেই টেলিগ্রাম কেউ আমাকে দিয়ে গেল না। পরে নিচে এসে দেখলাম সবারই মুখ কালো। আরও পরে শুনলাম অ্যাক্সিডেন্টে একজন জ্ঞাতি মারা গেছেন তাঁদের, তাই 1 মাসের জ্ঞাতি অসৌচ। কিন্তু সত্যি ঘটনাটা তারা কেন কেউ প্রকাশ করলেন না জানেন বোধ হয়? কালুদা নিজের অজ্ঞাতে মাথা নাড়লেন, বললেন, আপনার ফিটের রোগ আছে, পাছে আরো বিপদ ঘটে কিছু। তাই? হ্যাঁ তাই, পাছে আরো বিপদ ঘটে, পাছে আমি পাগল হয়ে যাই, পাছে দুর্বহ বোঝার মতো সারা জীবন তাদের টানতে হয় আমাকে। ভাসুরেরা এই ভয় বলতে দেননি, আর জায়েরাও এই ভয় বলেননি, নইলে বলতেন আমাকে। যেদিন নিরাপদ বুঝবেন সেদিনই বলবেন। কিন্তু জানেন, এই ভয়টা তাদের ভাঙালে চলবে না, বরং সেটা আপনি যদি বাড়িয়ে দেন তো ভালো হয়। সংসারে আশ্রয় আর অনুকম্পা আর দয়া আমার সহ্য হবে না, তাহলে সত্যি হয়তো পাগল হয়ে যাব। কালুদা মাজ্ঞজ্ঞান রহিত যেন প্রশ্ন করলেন, আর আপনার ফিটের রোগ? যেদিন দেখলাম সত্যিকারের নিরাশ্রয় হয়েছি সেদিন থেকে ফিটের রোগ ছেড়েছি। কিন্তু কাঁপুনিগুলো মিথ্যে নয়, ওই এমনি হয়ে গেছে যে নিজেকে একটু উত্তেজিত করে তুলতে পারলেই আপনা আপনি শুরু হয়ে যায়। আত্মবিস্মৃতের মতো
কালুদা বললেন, কিন্তু আপনি কি করবেন স্থির করেছেন? অপর্ণা প্রায় না ভেবেই জবাব দিলেন, বড় ভাসুরকে বলে আপনি আমার পড়াশুনোর ব্যবস্থা করে দিন। চিকিৎসার সঙ্গে সঙ্গে কিছুতে একটা মন দেওয়ার দরকার, বললে তারা অবিশ্বাস করবেন না। ফিস অবশ্য তারা আর বেশি দিন টানতে পারবেন না, কিন্তু যদি দাঁড়াই কখনো, আপনার ঋণ পরিশোধ করতে না পারলেও ওটুকু পারবো হয়তো। স্তব্ধ নেত্রে নারী মূর্তির দিকে চেয়ে বসে রইলেন কালুদা। কতক্ষণ ঠিক নেই। শেষ হলো আজকের গল্প, আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প কালুদা। একটি অভিনব গল্প, অভিনব চিন্তাভাবনার প্রতিফলন। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানবার অপেক্ষায় রইলাম। প্রত্যেকটি গল্প পড়বার পর আপনাদের মতামত জানবার অপেক্ষায় থাকি, কারণ আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে এবং বলাই বাহুল্য অনেক উৎসাহ পাই। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ পুরো শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাইকে বলছি নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন। আর আশুতোষ মুখোপাধ্যায়ের আরও অনেক সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি। যদি না শোনা হয়ে থাকে অবশ্যই শুনে দেখবেন এবং শুনলে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।